পাকিস্তানের হৃদকম্প শুরু। নিজেদের খোঁড়া গর্তেই একেবারেই ডুবে যাচ্ছে ক্রমশ পাকিস্তান। একের পর এক ভুল সিদ্ধান্ত পাকিস্তানকে যে পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংস হওয়া শুধুমাত্রই সময়ের অপেক্ষা। সেটা অর্থনীতির দিক থেকে হতে পারে, ক্রিকেট হতে পারে, বা যে কোনো দিকে বিশ্বে বাণিজ্য, বিশ্বে সামগ্রিকভাবে তাদের অবস্থান। এবং গতকাল তো যে ঘটনা ঘটে গিয়েছে, এই মুহূর্তে সব থেকে বড় আতঙ্কের খবর এবং গোটা বিশ্বের জন্য অন্যতম বড় একটা ঘটনা, যেটা আপনাদের কানে সকলেরই পৌঁছে গিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের একটি ট্রেন, যেটি বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়া পর্যন্ত যাচ্ছিল, এমন একটা এক্সপ্রেস ট্রেনকে মধ্যেখানে দাঁড় করিয়ে দেয় বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি, এবং সেই ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। সেই ট্রেনটির মধ্যে 500 প্যাসেঞ্জারের মধ্যে প্রায় 180 জন প্যাসেঞ্জার এই মুহূর্তে তারা পণবন্দী হয়ে রয়েছেন। যখন খবর করছি তখন বড় অশান্তি। পাকিস্তানের সেনারা কি করবে ভেবে পাচ্ছেন না, যুদ্ধে জড়িয়ে পড়বেন। যদি জড়িয়ে পড়েন তাহলে ওই 180 জনের প্রাণ সংশয় ঘটতে পারে। কিন্তু নিজেদের খোঁড়া কবরেই কার্যত আস্তে আস্তে সমাধিস্থ হচ্ছে পাকিস্তান। আর নিশ্চিতভাবে সেটা দেখতে ভালো না লাগলেও ভারতের মতো দেশগুলো, এই মৌলবাদী উগ্রবাদী দেশগুলোর একের পর এক পতন, বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের এইভাবে পতন একেবারেই প্রমাণ করে দেয় যে ভারতবর্ষ, হিন্দুস্থান মাথা উঁচু করে থাকার দেশ, স্বাধীনতার লগ্নে জন্ম হওয়া এমন একটি দেশ যেখানে 70% হিন্দুদের বাস। তারা নিশ্চিতভাবে এমন একটা দিকে আমরা আমাদের দেশকে পরিচালিত করতে পেরেছি, যেটা আমাদের দেশকে এখনো পর্যন্ত বাংলাদেশ বা পাকিস্তানে পরিণত করেননি। আর এই মারাত্মক তথ্য আজকে আপনাদের সামনে আমি দিতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনাদের আরো একবার আমি বলবো যে পাকিস্তানের বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে শুরু করে খাইবার পাখতুনখোয়ার পেশোয়াগামী একটি এক্সপ্রেস, সেটিকে মধ্যেখানে ঠিক পেহেরাকুনকি এবং গাদালারের কাছে, সেটিকে টানেল নাম্বার 9-এর কাছে সেটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিভাবে না, সেখানে ট্রেন লাইনের মধ্যে কিছু বিস্ফোরণ ঘটিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মি নামে একটা উগ্রপন্থী বা তাদের একটা সক্রিয় সংগঠন, তারা এর দায় স্বীকার করেছেন এবং তারা ট্রেন লাইনের ওপর বিস্ফোরণ ঘটিয়ে সেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। তারপরে সেখানে যত ট্রেনের যাত্রীরা ছিলেন তাদের সকলকেই পণবন্দী করে দেন। আসুন সেই ছোট্ট ভিডিওটা ট্রেনের, সেটা আপনাদের সামনে আমি দেখাতে চাইবো, একটু দেখুন, তারপরে আসছি বাকি তথ্যে। দেখলেন বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। যখন আমি খবর রেকর্ড করছি তখনও হালকা গুলির লড়াই কার্যত শুরু হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তান ফৌজের। কিন্তু পাকিস্তানকে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বালুচিস্তান। তারা বলেছে যে যদি তোমরা কোনো রকম ভাবে আমাদের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করো তাহলে এই পণবন্দী 182 জনের কারুরই প্রাণ থাকবে না। কিন্তু পাকিস্তানে আর প্রাণের মূল্য কতটা বলুন? পাকিস্তানের গভর্নমেন্ট কি আদৌ ট্রেনের যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার আদৌ কোনো চেষ্টা করবে? সম্ভবত না। তার কারণ পাকিস্তানে প্রাণের কোনো মূল্য হয় না, মৌলবাদী দেশে প্রাণের কোনো মূল্য হয় না। যে দেশে জেহাদিদের চাষ হয় সেখানে প্রাণ বিসর্জনটাই একেবারেই নৈতিক একটা ঘটনা বলে তারা মনে করেন। সেই ক্ষেত্রেই বালুচিস্তান লিবারেশন আর্মি কতটা চাপ দিতে পারবেন যথেষ্টই সন্দেহ। তবে ঘটনার এত দ্রুত পরিবর্তন হচ্ছে, এই খবর যখন হয়তো শুনছেন তার মধ্যেও অনেক কিছু ঘটে গেছে, এমনটা হলেও হতে পারে। আপনাদের সামনে আমি জানাতে চাইবো যে এই যে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়েছে, এই ট্রেনের মধ্যে 6 জন গার্ড ছিল এবং সেখানে অনেক সেনা অফিসাররা পর্যন্ত ছিল, পাকিস্তানের মিলিটারি ফোর্সের সেনা আধিকারিকরা পর্যন্ত ছিল। তারা সকলেই পণবন্দী হয়ে রয়েছেন। তাদের মধ্যে 20 জনকে, 6 জন গার্ড সমেত 20 জনকে তাদেরকে গুলিবিদ্ধ হতে হয়েছে।
তাদের মধ্যে হয়তো কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটে গিয়েছে। এই অবস্থায় পাকিস্তান আদৌ চেষ্টা করবে নাকি তারা বালুচিস্তানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে? নিশ্চিতভাবে পরে কোনো আপডেট হয়েছে যেটা খবর রেকর্ড করা পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। তবে যে তথ্যটা আপনাদের সামনে এবার আমি দিতে চাইবো সেটা আপনাদের জানাটা প্রয়োজন। দেখুন কিভাবে পাকিস্তান নিজের খাদে পড়ছে, কিন্তু তার আগে ভারতের সেনাপ্রধান তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে পাকিস্তান যে কাজ করছে সেটা তারা কার্যত নিজেদের গর্তের মধ্যেই পড়ছেন। মাত্র এই কয়েকদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে ভারতের সেনাপ্রধান এই কথা বলেছিলেন। আপনাদের সেই অংশটা শোনাবো, তারপরে আসবো বাকি তথ্যে। এই অংশটা একটু শুনে নিন। रही बात आज जो हमारा पाकिस्तान का हाल है, भाई हिंदी में एक कहावत है कि अगर गड्ढा किसी के लिए खोदोगे तो खुद भी उसमें गिरोगे। तो हाल वही है, आपने गड्ढा खोदा है और आप उसमें खुद गिर रहे हैं, तो इसमें कोई हैरानी की बात तो हमें होनी नहीं चाहिए, क्योंकि जो आपने जिसको भी वहाँ ट्रेन किया है, आप देखिए आज जो भी हमारे उनके जो वेस्टर्न बॉर्डर है अफगानिस्तान में भी, उनको भी कहाँ किस यूनिवर्सिटी में ट्रेन किया गया है, उसको आप देखिए तो पाकिस्तान यूनिवर्सिटी में ही ट्रेन किया गया ना, मिलिटेंसी के बारे में, टेररिज्म के बारे में। तो कोई नई चीज़ तो है नहीं। तो जब आपके इंस्ट्रक्टर्स वही हैं, स्टूडेंट्स वही हैं, तो वो कहाँ जाएंगे? अगर भारत ने उसको रोका है तो और उनको जगह देखनी पड़ेगी ना वहाँ पनपने के लिए। শুনলেন বন্ধুরা, একেবারেই ভারতের আর্মি চিফ পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আমরা চাই পাকিস্তানের সঙ্গে ডেফিনেটলি সুস্থ সম্পর্ক থাকুক, কিন্তু পাকিস্তান এই যে জঙ্গিবাদের চাষ করেছে এর মূল্য তাদেরই দিতে হবে। যে মানে খানা এবং খন্দ তারা প্রতিবেশী দেশের জন্য তারা বিছিয়ে রেখেছে, তার জালেই তাদের একদিন ফাঁসতে হবে। আর দেখুন আজকে তাই সেই একই ঘটনা ঘটছে। এবং আপনাদের বলবো কি এরকম সিদ্ধান্ত, দেখুন পাকিস্তান এমনিতেও চীনের কাছে আত্মসমর্পণ করেছে, অর্থনৈতিক করিডোর করে দেওয়ার জন্য চীনকে একেবারে গোটা দেশের তাদের জন্মভূমিকে বিকিয়ে দিয়েছে চীনের কাছে, এবং চীন নিশ্চিতভাবে অর্থনৈতিক করিডোরের জন্য কিছু উন্নতি তারা করছে। অন্যদিকে এই যে বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের মধ্যে অন্যতম সম্পদে ভরা একটি রাজ্য, সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। বালুচিস্তানের যারা নাগরিক তাদের অভিযোগ হচ্ছে এই চীনকে ছেড়ে দেওয়ার ফলে অর্থনৈতিক করিডোর তৈরি করার নামে তারা বালুচিস্তানে ক্রমাগত লুটপাট চালাচ্ছে এবং সেখান থেকে খনিজ পদার্থ থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ তারা ভরে ভরে চীনে নিয়ে চলে যাচ্ছে। আর সবকিছু জানা সত্ত্বেও কার্যত নিজেদের মাতৃভূমিকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে বাধ্য হয়ে বসে রয়েছে পাকিস্তান, কারণ তাদের আর কোনো ক্ষমতা নেই। এটাই কিন্তু বালুচিস্তানের লিবারেশন আর্মি তারা মেনে নিতে পারছেন না। তাদের দেশ থেকে যেভাবে খনিজ সম্পদ চীন লুট করে নিয়ে চলে যাচ্ছে, পাকিস্তান শুধুমাত্র ভারতকে ঠেকানোর জন্য এত বড় মূল্য চোকাচ্ছে। আর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া বলুন কিংবা এই বালুচিস্তানের নাগরিকরা তারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। তারা যে মানে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পায় না, জল পায় না, পর্যাপ্ত খাবার নেই, তাদের অবর্ণনীয় অত্যাচার সত্ত্বেও কিন্তু পাকিস্তান চুপ। তার কারণ তাদের একম এবং অদ্বিতীয় লক্ষ্য হচ্ছে মৌলবাদ। তারা একদিন মৌলবাদ দেশে পরিণত হবে, তাদের দেশে একটি হিন্দুও থাকবে না, আর এদিকে ভারতবর্ষের তারা জম্মু এবং কাশ্মীরকে অধিগ্রহণ করবে। এই হচ্ছে তাদের একটা প্ল্যান, এবং সেই জন্য তারা চীনকে তারা ছেড়ে দিয়ে চীন কিভাবে তাদেরকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে, চোখের সামনে তলিয়ে যাচ্ছে, সেটা দেখেও তারা চুপচাপ বসে রয়েছে। এবং আপনাদের বালুচিস্তানের আরো কিছু তথ্য দিতে চাইবো। সেটা দেখুন, এই যে বালুচিস্তান এইটা স্বাধীন হয়েছিল 1947 সালের 11ই আগস্ট। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। বালুচিস্তানের তদানীন্তন নাম কালাত। সেই কালাত রাজ্য ইংরেজরা স্বাধীন ঘোষণা করেছিল 1947 সালের 11ই আগস্ট। এরপর ঠিক তার পরের দিন 12ই আগস্ট স্বাধীনতা ঘোষণা করেছিল সেই কালাত রাজ্যের সেখানকার যিনি তখন ক্ষমতায় ছিলেন মীর সুলেমান দাউদ। তিনি 12ই আগস্ট ওই বালুচ অংশকে তিনি স্বাধীন ঘোষণা করেছিল, সেটা তখনও পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু তারপর মাত্র 7 মাসের মধ্যে পাকিস্তান সেই বালুচিস্তানকে জোর করে দখল করার চেষ্টা করে এবং দখল করে। সেটা হয়েছিল 1948 সালের 27শে মার্চ। মাত্র 7-8 মাসের মধ্যেই কিন্তু বালুচিস্তানকে জবরদখল করে তারা পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণ ঘটায়। সেই দিন তারা আজও ভুলতে পারেনি। তার কারণ তারা মনে করে যে বালুচিস্তান একটা স্বাধীন প্রদেশ, পাকিস্তানের অংশ তারা কখনোই হতে চায়নি, অথচ পাকিস্তান জোর করে তাদেরকে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু বালুচিস্তানের সমস্ত খনিজ পদার্থ, সমস্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেছে বালুচিস্তানের মানুষদের, তাদের নাগরিকদের জন্য ভয়ঙ্কর দুর্দশা নামিয়ে এনেছে পাকিস্তান।
এবং এমনই অবস্থা হয়ে গিয়েছে যে বালুচিস্তানের যিনি গান্ধী নামে পরিচিত আব্দুল কাদির, সেই আব্দুল কাদির বালুচিস্তানের গান্ধী যাকে বলা হয়, সীমান্ত গান্ধী আমরা জানি, ইনি হচ্ছেন বালুচিস্তানের গান্ধী নামে পরিচিত। মানে শান্তি বজায় রাখার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। এই আব্দুল কাদির তিনি নয়াদিল্লিতে এসেছিলেন কয়েক বছর আগে। সেখানে এসে তিনি ভারতের কাছে আবেদন কি করেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আপনারা ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করে দিয়েছিলেন, আপনারা আমাদেরও সাহায্য করুন যাতে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে যেতে পারি। কে বলছে? আব্দুল কাদির, বালুচিস্তানের একজন আহ, আহ, নেতা, প্রমুখ নেতা। তিনি দাবি করছেন, যিনি বালুচিস্তানের গান্ধী নামে পরিচিত, দিল্লিতে এসে কয়েক বছর আগে তিনি ভারতের কাছে বলেছিলেন যে আপনারা হস্তক্ষেপ করুন যাতে বালুচিস্তান আমরা আলাদা প্রদেশ হয়ে যেতে পারি, পাকিস্তানের সঙ্গে আমরা থাকতে চাই না। এই রকম একটা পরিস্থিতি। আগামী পর্বে আপনাদের সামনে আরো চাঞ্চল্যকর তথ্য আমি দিতে চলেছি যে সত্যি সত্যি ভারত কিন্তু সবটাই জানে। ভারতের কাছে প্রত্যেকটি ইনফরমেশন রয়েছে এই পাকিস্তান কিভাবে শেষ হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা করুন। ঠিক একই পরিণতি, একই পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ, যেটা এতদিন পর্যন্ত বেঁচে ছিল, যেটা এতদিন পর্যন্ত তবু অর্থনীতির গতি দিয়ে দেশটা টিকে ছিল। মৌলবাদীরা যারা ছিল তারা অতটা ধোঁয়া পেত না, কিন্তু মোহাম্মদ ইউনূস, তার উদ্দেশ্য হচ্ছে ঠিক পাকিস্তানের মতো তাদের দেশটাকে পরিণত করা, এবং সেই দিকে তারা অনেকটা এগিয়েও গিয়েছে। কাজেই এই যে বড় দাদার আজকে যে পরিণতি, ছোট ভাইয়েরও পরিণতি ওই একই দিকে হবে। ভারতকে কিচ্ছু করার প্রয়োজন নেই, তার কারণ সততার একটা দাম রয়েছে। এই সমস্ত মৌলবাদী দেশগুলো আর সততা, এই দুটো সম্পূর্ণ আলাদা। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলে দিয়েছেন যে পাকিস্তানের কোনো নাগরিক যদি আমেরিকাতে আসে তাহলে বিভিন্ন রকমের বিধি নিষেধ রয়েছে। অর্থাৎ পাকিস্তানের নাগরিকরা যেন আমেরিকাতে পৌঁছাতে না পারে তার জন্য বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে। কেন না? এদের ম্যাক্সিমামই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার একটা অভিযোগ। অর্থাৎ এমন একটা দেশ যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ বলে তারা গর্ব অনুভব করে, তারা তো এটাই বলে যে, দেখবেন সব জায়গায় তারা এটাই বলে, বাংলাদেশেও তাই, যে সেখান থেকে নাকি হিন্দু শেষ হয়ে গেলে সেখানে সব যদি 100% মুসলমান হয়ে যায় তাহলে তারা নাকি একটা বিরাট একটা জায়গায় পৌঁছে যাবে। কিন্তু আজকে দেখুন যে এরা ক্রমাগত তাদের সেই লক্ষ্যে সফল হচ্ছে বটে। হিন্দু কমাতে কমাতে পাকিস্তানে তো এখন 2-3%-এর কাছে নেমে গিয়েছে, আর বাংলাদেশে এখন 7-8%-এ নেমে গিয়েছে। এটা পাকিস্তানে আর কিছুদিনের মধ্যে 0% হয়ে যাবে, বাংলাদেশেও তাই হবে। তারপরে এবার নিজেদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত। তার কারণ যারা জেহাদিদের ধোঁয়া দিতে থাকে, যারা মনে করে এই জেহাদের ফলেই তাদের একেবারে স্বর্গরাজ্যে পরিণত হবে, সেই দেশটি আজ না হলেও কাল তো ধ্বংস হবেই। এর আর অন্যতা কি হতে পারে? যে দেশের এইরকম মতবাদ রয়েছে তারা তো একদিন ধ্বংস হবেই। ভাগ্য ভালো যে আমাদের এই দেশে এই রকম ঘটনা ঘটে না। তবে হ্যাঁ, আমাদেরও থ্রেট কম নেই। এই যে কংগ্রেস ইন্ডি জোট, তারা কাদের সমর্থন করে, তারা কোন নীতিতে বিশ্বাস করে, তাদের নীতিতে যদি ভারত কোনোদিন একটা লং টার্মে ক্ষমতায় চলে যায় তাহলে কি আমাদের পরিণতি ওই একই রকম হবে না? আমরা দেখিনি কি কংগ্রেস আমলে কি পরিণতি হয়েছে? সেই তথ্য আমি আগামী পর্বে নিয়ে আসার চেষ্টা করছি, যেখানে কংগ্রেস আমলে পাকিস্তান ঠিক করতো যে তারা কবে যুদ্ধ শুরু করবে, তারা কবে গুলি বন্দুক তারা শুরু করবে, গুলি বন্দুক ছোড়া শুরু করবে। আর পাকিস্তান ঠিক করবে কবে থেকে এবার শান্তি চুক্তি হবে। পাকিস্তান ঠিক করবে যে তারা ভারতের সঙ্গে কবে আলোচনা চায়। পাকিস্তান ঠিক করবে ভারতের সঙ্গে কবে আলোচনা বন্ধ হবে। কংগ্রেস আমলে সবকিছুর সিদ্ধান্ত পাকিস্তান নিত। আর ভারত যেই গিয়ারটা শিফট করেছে, যেই বলেছে যে না, কংগ্রেস আমলের সঙ্গে বিজেপির আমলের এটাই তফাৎ যে ভারত ঠিক করবে ভারত কি করবে আর পাকিস্তান কি করবে। ভারত ঠিক করবে, পাকিস্তান কি ঠিক করবে আমাদের দেখার প্রয়োজন নেই। তোমরা গুলি চালাতে পারো, আমরা তোমাদের ভেতরে ঢুকে গিয়ে মারার ক্ষমতা রাখি, সেটা ভারত প্রমাণ করে দেখিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিজোটের প্রতিনিধিদের বড় মনে আঘাত। সেই কারণে যে ভারতে এই থ্রেট নেই এমনটা নয়, ভারতেও এই থ্রেট রয়েছে। যদি ডেফিনেটলি কোনোদিন এই পালাবদল, এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা যারা রয়েছেন, আমি নাম করব না, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক যারা দলগুলো রয়েছে, আপনারা চাইলে সেই দলগুলোর নাম কমেন্ট বক্সে লিখুন। যে দলগুলো আমাদের দেশের জন্য সত্যি কতটা উপকারে লাগবে, সেই অর্থে বুঝতেই পারছেন নেগেটিভ ওয়েতে বলছি, সেই দলগুলোর নাম লিখতে পারেন আপনাদের মতো করে।
যারা ক্ষমতায় আসলে আমরা আরো কিছুটা ভয়ের আমাদের কারণ রয়েছে। আপনারা ভেবে দেখেছেন যে কংগ্রেস আমলে কালকে একটা জায়গায় রেস্টুরেন্টে বোম ফুটছে, পরশুদিন রেলওয়ে স্টেশনে বোম ফুটছে, তারপরের দিন অন্য কোথাও গিয়ে একটা হামলা চালানো হচ্ছে জঙ্গিরা, কাশ্মীর পুরোপুরি অশান্ত। আর আজকে আপনারা দেখুন যে টেরোরিস্ট অ্যাটাক ভারতবর্ষে কতটা কমে গিয়েছে। কেন এই অ্যাটাকটা কমে গিয়েছে জানেন? তার কারণ ওরা জানে যে কোনো একটা টেরোরিস্ট পাকিস্তান থেকে এখানে এসে হামলা চালাতে পারে বটে, কিন্তু সেই হামলা চালানোর পর যদি ভারত সেই তথ্যটা পেয়ে যায় যে পাকিস্তান এই হামলা চালিয়েছে, তাহলে ভারতের একটা ছোট অংশে যদি হামলা চালানো হয় তাহলে ওদের একটা রাজ্য সেদের থেকে উড়ে যাবে। সেটা পাকিস্তান জানে। আমাদের রাজনৈতিক এই সমস্ত ইন্ডিজোটের নেতারা ভুল বোঝাতে পারে, কিন্তু পাকিস্তান জানে। তার প্রমাণ আপনাদের সামনে আজকে না আগামী পর্বে আমি দেব। পাকিস্তান পর্যন্ত এখন ভারতের ভয়ে কাঁপছে। আর দেখুন, এক তো ভারতেরকে সব দিক থেকে, অর্থনীতির দিক থেকে বলুন, মহাকাশ গবেষণার দিক থেকে বলুন, এমনকি ক্রিকেট, আমরা যে সমস্ত সময়ে ক্রিকেট দেখেছি ভারতের থেকে সে সময় পাকিস্তান এগিয়ে ছিল। আর আজকে পাকিস্তানের পরিণতি দেখুন। কল্পনা করতে পারেন আগামী 10 বছর পাকিস্তান কোথায় যাবে আর ভারত কোথায় যাবে? কিংবা 30 বছর পর এই পাকিস্তানের কি অবস্থা হবে আর ভারতের কি অবস্থা হবে? সেই জন্য গর্ব অনুভব করুন যে আমরা হচ্ছে হিন্দুস্তান। এটা নিয়ে গর্ব অনুভব করুন। যেদিন এই তকমাটা আমাদের দেশ থেকে ঘুচে যাবে, যদি কোনোদিন ঘুচে যায়, সেদিন পাকিস্তান আর ভারতের মধ্যে কোনো তফাৎ পাবেন না। কেন তফাৎ পাবেন না সেই ব্যাখ্যায় আমি আর যাব না। তবে আপনারা লিখে জানাবেন পাকিস্তানের এই পরিণতির জন্য পাকিস্তান নিজেরাই দায়ী কিনা। আপনারা লিখে জানাবেন আজকের এই পর্বে। আগামী পর্বে আরো কিছু চমৎকৃত তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, কথা দিলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।